মিতুল একটা শান্ত নিরীহ চুপচাপ মেয়ে, যার জীবনে এন্ট্রি নেয় পাড়ার সবচেয়ে বখাটে গুন্ডা ছেলেটা। বদলে দেয় তার জীবন। তাদের ভালোবাসার পথে বাধা ছিল হাজার রকমের, কিন্তু কি হয় তাদের পরিণতি। সিরিজটা যতটা মজার সাথে শুরু হয়, শেষটা কিন্তু ঠিক তার উল্টো। তাহলে চলো শুরু করা যাক আজকের সিরিজ প্রেমে পড়া বারণ। আমাদের সিরিজ শুরু হয় সরস্বতী পুজোর দিনে, যেখানে আমরা দক্ষিণ কলকাতার একটি বাড়ির ছাদের দৃশ্য দেখতে পাই। সরস্বতী পুজো উপলক্ষে সেখানে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে আমরা রুমা বৌদি এবং তার হাজবেন্ড নির্মল মাস্টারকে দেখি, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং সম্ভবত তারা একটি গানের বা নাচের স্কুলও চালান। কিন্তু এই বাড়ির সামনেই আমরা পাড়ার একটি ক্লাব দেখি, যেখানে কিছু অল্প বয়সী চ্যাংড়া ছেলেপুলে ছিল, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাগরা দেওয়ার জন্য তারা জোরে জোরে উল্টোপাল্টা গান চালিয়ে দেয়। সেই সময় আমরা তাদেরই একটি বন্ধু বাপ্পা নামের একটি ছেলেকে দেখি এবং জানতে পারি যে তার গার্লফ্রেন্ড রিনি সরস্বতী পুজোর দিন, অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন্স ডের দিন তার সাথে ব্রেকআপ করে দিয়েছে, যে তার পক্ষে খুবই হার্টব্রেকিং ছিল। তার মন ভেঙে গেছিল এবং সে খুবই ড্রাঙ্ক অবস্থায় ছিল। এই সময় নির্মল মাস্টার নিচে এসে তাদের বকাঝকা দিয়ে সেখান থেকে তাড়ায়, এবং এখানে আমরা দেখি আমাদের গল্পের নায়ক রণকে। এবং রণ খুবই রকচটা পাড়ার গুন্ডা টাইপের একটি ছেলে। সে কথায় কথায় রেগে যায়, যাকে তাকে মেরে দেয় এইরকম। সে একটি সরু গলি দিয়ে বাইক নিয়ে আসছিল, এবং উল্টো দিকে রাস্তায় একটি বড় গাড়ি থাকায় সেখানে ভালো মতো জ্যাম হয়ে গেছিল। এবার সে গাড়ির ড্রাইভারটিকে বলে যে একটুখানি সাইড দাও, আমি পাশ দিয়ে চলে যাব। কিন্তু ড্রাইভারটি সেই কথা শোনে না। এবার গাড়ির ওনার গাড়ি থেকে বেরিয়ে এসে রণর সাথে রীতিমতো খারাপ ব্যবহার করে এবং তার গায়ে হাত দিয়ে তাকে কথা বলে, এবং রণ সেখানেই তার আসল রূপ দেখিয়ে দেয়। সে লোকটির ঘেঁটি ধরে রীতিমতো তাকে গাড়ির সাথে ঠেসে ধরে, এবং অন্যান্য লোকজনরা এসে তাদেরকে সেখান থেকে ছাড়ায়। এবং এই ইনসিডেন্টের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে রণ কতটা রাগী রকচটা টাইপের ছিল, অনেকটা আমাদের কবির সিংয়ের মতো। যাই হোক, এরপর রণ পাড়ায় ফিরে আসে এবং সেখানে দেখে তার দল বলে ছেলেরা সবাই চুপ করে মুখ ঝুলিয়ে বসে আছে। রণ এখানে বাপ্পার ব্রেকআপের ব্যাপারেও জানতে পারে এবং বলে যে আজ তুই যা বলবি তাই হবে। এবং এখানে বাপ্পা বলে যে আমি শুধুমাত্র বদলা চাই। এবার ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাপ্পার গার্লফ্রেন্ড রিনিও পারফর্ম করছিল। সুতরাং বাপ্পা এখানে বলে যে বদলার জন্য ওই ডান্স পারফরমেন্স, ওই অনুষ্ঠান আজকে বন্ধ করতেই হবে। এবার রণও বলে যে ঠিক আছে, তাহলে আমি ওই বাড়ির ফিউজ উড়িয়ে দিয়ে আসছি, যাতে ওরা এরপর আর ফাংশন কন্টিনিউ করতে না পারে। এবং সেই প্ল্যান বানাতে বানাতেই হঠাৎ বাপ্পা বলে যে নির্মল মাস্টার আমাদের এত কিছু বলেছে, অপমান করেছে, তাহলে তুই অন্ধকারের মধ্যে ওর বউকে একটা চুমু খেয়ে আসবি, এটাই হবে আমাদের বদলা। যদিও রণ প্রথমে এটাতে খুব একটা রাজি হচ্ছিল না, কিন্তু পাড়ার চ্যাংড়া ছেলেদের কথায় সেও প্রভাবিত হয়ে যায় এবং সে রাজি হয়ে যায়। এবার রণ পাঁচিল টপকে সেই বাড়িতে ঢুকে ফিউজ ওড়ানোর জন্য। ফিউজ বন্ধ করে দিলে সেখানকার সব আলো লিভে যায় এবং স্বাভাবিকভাবেই ফাংশন বন্ধ হয়ে যায়। এবার রণও আন্দাজ করে গিয়ে মাইকের সামনে যে ছিল তাকে চুমু খায়, কিন্তু তারপরেই সে লক্ষ্য করে সীমা বৌদি, অর্থাৎ নির্মল স্যারের ওয়াইফ, মোমবাতি হাতে উল্টো দিক থেকে আসছেন। সুতরাং সে যাকে চুমু খেয়েছে সে নিঃসন্দেহে সীমা বৌদি না। তাহলে সে কাকে চুমু খেয়েছে? সে যাকে চুমু খেয়েছিল সে ততক্ষণে সেখান থেকে চলে গেছে। এবার আমরা দেখি সেই মেয়েটিকে, যাকে রণও অন্ধকারে চুমু খেয়েছিল, মিতুল। মিতুল কোনো কিছু বলতে পারে না, সে খুবই নিরীহ শান্ত স্বভাবের। সে ওখান থেকে সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে। তার মা বাড়ি ফিরলেই তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলি, ফাংশন হওয়ার কথা ছিল। মিতুল শরীর খারাপ বলে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তার মাথার মধ্যে তখনও ওই চুমু খাওয়ার সিন চলছিল। ওদিকে রণও কিন্তু অন্ধকারে বুঝতে পারিনি সে কাকে চুমু খেয়েছে, কিন্তু মিতুল তাকে ঠিকই দেখতে পেয়েছিল। এবার আমরা এর পরের দিনের সকালের ঘটনা দেখি, যেখানে আমরা দেখতে পাই রণর বাবা একজন পুলিশ অফিসার, অর্থাৎ পুলিশের ছেলে এই গুন্ডা। এবং সকাল সকালে নির্মল মাস্টার এসে তার বাবার কাছে নালিশ করে যায়। এবং এখানে আমরা বুঝতে পারি তার বাবা খুবই রাগী এবং একজন জাদ্রেল মানুষ, এবং রণ এবং তার বাবার মধ্যে কোনো বনিবনা নেই। কিন্তু কেন কি বৃত্তান্ত সেটা আমরা ডিটেলসে আরও পরে জানতে পারবো। যাই হোক, এই দিন সরস্বতী পুজোর ভাসান ছিল। তারা সবাই বন্ধুরা মিলে খুবই মজা করছিল, ভাসানে নাচানাচি করছিল। কিন্তু হঠাৎই ভাসান যখন বাপ্পার বাড়ির সামনে আসে, বাপ্পার বাবা চেঁচিয়ে ওঠে যে তোমরা সবাই নাচানাচি করছো আর আমার ছেলেটা এদিকে মরতে বসেছে। নিচ থেকে ওরা শুনতে পায় পড়তে বসেছে। ওরা বলে যে আরে সরস্বতী পুজোর দিন পড়তে বসার কি দরকার। কিন্তু ওপর থেকে বাপ্পার বাবা বলেন যে পড়তে নয়, আমার ছেলেটা মরতে বসেছে। অর্থাৎ বাপ্পা সেই দিনকে সুইসাইড করার চেষ্টা করে, এবং সঙ্গে সঙ্গে তাদের সকলের আনন্দ দুশ্চিন্তায় পরিণত হয়। বাপ্পাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়
এবং বাপ্পা বেঁচে যায়। মজার ব্যাপার হলো এই যে বাপ্পা ঘুমের ওষুধের বদলে প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছিল। এবার বাপ্পাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেই হসপিটালে অন্য কোনো রোগীর জন্য রণ সেখানে ব্লাড ডোনেট করে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে রকচটা বা রাগী গুন্ডা হলেও কিন্তু রণ পরোপকারী ছিল, এবং থ্রু আউট দ্য সিরিজ এই পরোপকারিতার ছোটোখাটো নিদর্শন আমরা পাবো। এবার এইখানে আমরা দেখি তাদের আর এক বান্ধবী পম্পিকে। এবার পম্পি একটু টম বয়স মার্কা ছিল, তাই তার ছেলেদের সাথেও যেমন বন্ধুত্ব ছিল, আবার ওদিকে মেয়েদের সাথেও বন্ধুত্ব ছিল। এইখানে রণ পম্পিকে বলে যে রিনিকে একটু বোঝা, যাতে ও একটুখানি বাপ্পার সাথে দেখা করতে আসে, যতই ব্রেকআপ করে দিক না কেন। যাই হোক, এই ঘটনা তো এখানেই শেষ হয়, কিন্তু তারপর আমরা মিতুলের বাড়ির দৃশ্য দেখি। মিতুল খুবই শান্ত চুপচাপ স্বভাবের মেয়ে ছিল। সে তার বাবা মার বিরুদ্ধে কখনো কোনো কথা বলতো না, সব কথাই শুনে চলতো। এবং এখানে আমরা দেখি যে মিতুলের মা বাবা তাদের ফ্যামিলি ফ্রেন্ডের ছেলে তীর্থর সাথে মিতুলের বিয়ে ঠিক করেছে। তীর্থ একজন ডাক্তার, এখন সে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে। এবং মিতুল যেহেতু কোনো কথা প্রতিবাদ করে না, সে চুপচাপ তার মা বাবার সব কথা মেনে নেয়, তাই বিয়ের ব্যাপারেও সে রাজিই ছিল। এবার এই দিন তীর্থ আসে মিতুলের সাথে দেখা করতে। তারা ঠিক করেছিল দেখা করে তারা কোথাও ঘুরতে যাবে, খেতে যাবে ইত্যাদি। যখন মিতুল বাড়ি থেকে বেরোয়, সে গাড়িতে বসে দেখে উল্টো দিকে রণ, এবং মিতুল সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে এই ছেলেটি হলো সেই ছেলেটি। এবার পরের দিন সকালে রণদের বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে রণর বাবা একটি ইন্টারভিউ লেটার মোচড়ানো মোড়ানো অবস্থায় কুড়িয়ে পান। তিনি বুঝতে পারেন যে ছেলের একটি ইন্টারভিউ আজকে ছিল, কিন্তু রণ সেখানে যায়নি, এবং তাই নিয়ে রণর বাবা খুবই রাগারাগি করে। তিনি বলেন যে খাবি দাবি আমার পয়সায় ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবি, শুধু তোর মাকে খাওয়াচ্ছে তাতেই হচ্ছে না, তোকে আর খাওয়াতে পারবো না, ইত্যাদি ইত্যাদি নানা কথা তিনি বলেন। এই সময় রণর মাও তাকে বোঝানোর চেষ্টা করে যে অন্তত ইন্টারভিউগুলোতে যেতে তো পারিস, তাতে তো তোর বাবা অন্তত একটু খুশি হয়। এবং রণও বলে যে বাবা খুশি হোক এমন কিছু আমি করতে চাই না। এবং তখনই সে দেখে তার মায়ের গায়ে মারের দাগ। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি রণর বাবা শুধুমাত্র একজন জাজের পুলিশ অফিসার ছিলেন না, তিনি একজন অ্যাবিউজিভ হাজব্যান্ডও ছিলেন। এবং রণর মাকে তিনি শারীরিকভাবে অত্যাচারও করতেন, এবং তাই জন্যেই রণর সাথে তার বাবার সম্পর্ক একদমই ভালো ছিল না, এবং তার বাবার কোনো কথাই রণ শুনতো না। এই ঘটনার পর রণ রেগে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যায়। এবার সে গলি দিয়ে যাচ্ছিল, ওই কি গলির মোড় ঘুরতেই সামনে মিতুল এসে পড়ে। হঠাৎ করে সামনে বাইক এসে যাওয়ায় মিতুল ধপ করে রাস্তায় পড়ে যায়, এবং রণও তাকে বলে যে কি চোখে দেখতে পাও না নাকি, এবং সে বাইক থেকে নেমে মিতুলকে তুলতে যায়। কিন্তু মিতুল তাকে দেখেই অত্যন্ত ভয় পেয়ে যায়, এবং সে নিজের মুখে চাপা দিয়ে চোখ বন্ধ করে নেয়। এবার এরকম একটা রিয়াকশন দেখে রণ বুঝতে পারে যে হয়তো সেদিন এই মেয়েটাই ছিল অন্ধকারে যাকে সে চুমু খেয়েছিল। রণ কিছু বলতে গেলে মিতুল ওখান থেকে ছুটে চলে যায়। মিতুল অটোতে উঠেও দেখে রণ তাকে ফলো করছে, এবং মিতুল টিউশনে পৌঁছেও দেখে রণ টিউশনের বাইরে দাঁড়িয়ে। সে টিউশন থেকে বেরোনোর পর রণ বলে বাইকে ওঠো, কথা আছে। মিতুল বলে অপরিচিত লোকেদের সাথে আমি কথা বলি না। এখানে একটা কথা বলে রাখি, মিতুল কিন্তু থ্রু আউট দ্য সিরিজ খুবই শান্ত এবং খুবই আস্তে করে কথা বলতো। এবার রণ তাকে বলে যে তোমার নাম কি। মিতুল বলে যে আমার নাম মিতুল। রণ বলে যে আমার নাম রণ। এই হয়ে গেল পরিচয়, এবার চলো তাড়াতাড়ি বাইকে ওঠো। এবং তাকে রীতিমতো ধমক ধামক দিয়েই বাইকে ওঠায়। বাইকে উঠিয়ে রণ তাকে জিজ্ঞাসা করে যে ছাদে সেদিন তুমিই ছিলে। প্রথমে তো মিতুল চুপ করেছিল, সে কিছু বলতে চাইছিল না, কিন্তু রণ তারপর বাইকের স্পিড প্রচণ্ড বাড়িয়ে দেয়, এবং মিতুল রীতিমতো ভয় পেয়ে যায়। রণ বলে সত্যি কথা বলো, না হলে কিন্তু আমি স্পিড আরও বাড়িয়ে দেবো। এবং মিতুল স্বীকার করে যে হ্যাঁ, ছাদে সেদিন আমিই ছিলাম। রণ মিতুলকে নিয়ে গঙ্গার ধারে আসে এবং জিজ্ঞেস করে যে সেদিনকে তুমি তাহলে আমার জামা চেপে ধরেছিলে কেন? তুমি তো আমাকে একটা চড় মারতে পারতে, সবার সামনে বলে দিতে পারতে, সিন ক্রিয়েট করতে পারতে, তাহলে তুমি কাউকে সেদিন বলনি কেন? এবং মিতুল এখানে বলে যে আমি ওইসব করতে পারি না, আমি আর সেই দিনকে বেশি কথা বাড়াতে চাইনি। এবং তারপর মিতুল বলে যে এখনই আমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে মা টেনশন করবে। রণ বলে ঠিক আছে বাইকে ওঠো, বাড়ি ছেড়ে দিচ্ছি। মিতুল বলে যে না, আমি একাই চলে যেতে পারবো, কিন্তু রণও তাকে বলে যে না, বাইকেই ওঠো, এবং তাকে বাইকে উঠিয়ে তার বাড়িতে নামিয়ে দেয়। এবার বাড়ির একটু আগেই মিতুল নেমে যায়। তখন রণ তাকে জিজ্ঞেস করে যে তোমার টিউশন কটা থেকে থাকে? এবং মিতুল বলে যে 12টা থেকে। রণ বলে ঠিক আছে, কাল থেকে আমি তোমাকে ছেড়ে দেবো। এবার মিতুল তো খুবই নার্ভাস প্রকৃতির ছিল, ফলে এই পুরো ঘটনাটায় সে অত্যন্ত ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বাড়ি এসে তার কোচিংয়ের বন্ধুকে ফোন করে এবং বলে যে কালকে আমি যাব না, একটু নোটসগুলো দিয়ে দিতে পারবি? কিন্তু তার বন্ধু বলে যে কালকে তো এক্সাম, কালকে তো যেতেই হবে। আর মিতুল ভাবে যে তাহলে তো যেতেই হবে। আর পরের দিন সে বাড়ি থেকে বেরোলেই দেখে যে ওই দিকে রণ দাঁড়িয়ে, কিন্তু সে অন্য দিক দিয়ে গিয়ে চট করে অটো ধরে ফেলে, এবং রণও ঠিক তাকে দেখতে পেয়ে তার পিছন পিছন ফলো করে অটো দাঁড় করায় এবং তাকে অটো থেকে নামিয়ে বাইকে উঠিয়ে টিউশন ছেড়ে আসে এবং তার ফোন নিয়ে নিজের ফোন নাম্বারটাও সেখানে দিয়ে দেয়।
আর এই সব দেখে মিতুলের টিউশনের এক বান্ধবী ভাবে যে এটা নিশ্চয়ই তার বয়ফ্রেন্ডই হবে। সে জিজ্ঞেস করে যেটা কি তোর বয়ফ্রেন্ড, কিন্তু মিতুল বলে যে আমি তোকে ভালো মতো চিনিই না, যে কথাটা খুব একটা মিথ্যা ছিল না। এবার অন্যদিকে আমরা বাপ্পাকে দেখি। পম্পি সেদিনকে বাপ্পার বাড়িতে যায় এবং বলে যে রিনির সাথে আমি কথা বলেছি, রিনি তোকে আর একটা সেকেন্ড চান্স দিতে রাজি হয়ে গেছে। কিন্তু বাপ্পা তাতে একটুখানি অফেন্ড হয়, সে বলে ও কি আমার ওপর দয়া করছে। এবং এই নিয়ে কথা বলতে বলতে আমরা জানতে পারি যে পম্পিরও কিছুদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে। তার 3 বছরের সম্পর্ক ছিল তার কলেজের বন্ধু শুভ্রজ্যোতির সাথে। এবং এইখানে আমরা পম্পিকে দুঃখ করতে দেখি। সে বলে যে আমার মতো মেয়েরা যারা টম বয়স, যারা তথাকথিতভাবে দেখতে সুন্দরী না, তাদের সাথে এরকমই হয়। কিন্তু তখনই আমরা দেখি যে বাপ্পারও হয়তো পম্পির প্রতি কোনো না কোনো একটা দুর্বলতা ছিল, সে পম্পির গালে চুমু খায় এবং তারপরে তাদের মধ্যে ফিজিক্যাল একটা ব্যাপার শুরু হয়ে যায়। সুতরাং রিনিকে বাদ দিয়ে এখন পম্পি আর বাপ্পা কাপল হয়ে যায়। এবার বন্ধুদের মাঝে এই কথা শুনে তো রণ অবাক হয়ে যায় যে কী ব্যাপার, এই একদিন আগে রিনির জন্য তুই সুইসাইড করতে গেছিলি, আজকে হঠাৎ পম্পি। এবং তখন বাপ্পা বলে যে তুই ভালোবাসার কি বুঝবি, কোনোদিন কাউকে চুমু খেয়েছিস, কোনোদিন কারোর হাত ধরেছিস? ভালোবাসার 5টা স্টেপ থাকে। 1 নম্বর, যাকে দেখলেই মন ভালো হয়ে যায়, মুখে হাসি ফুটে ওঠে। 2 নম্বর, যাকে সব সময় দেখতে ইচ্ছা করে। 3 নম্বর, সে যখন কথা বলে তখন বাকি দুনিয়া আউট অফ ফোকাস হয়ে যায়। 4 নম্বর, যার একটা টাচে বুকের মধ্যে আগ্নেয়গিরি জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। আর 5 নম্বর, যার জন্য পুরো দুনিয়াটাই জ্বালিয়ে দিতে ইচ্ছা করে, যার জন্য সব কিছু করে দেওয়া যায়। এবং রণ এই কথাগুলো শোনার সাথে সাথেই তার মাথায় শুধু একজনেরই মুখ ভাসছিল, সে মিতুলের কথাই মনে করছিল। তার বন্ধুরা তাকে এটাও জিজ্ঞেস করে যে আচ্ছা ছাদে সেই দিন সেই মেয়েটা কে ছিল, কিন্তু রণও এখানে সেই সত্যিটা বলে না এবং বলে যে আমি জানি না সেটা কে ছিল। এবার রণু আর মিতুলের প্রেম শুরু হয়ে যায়। তারা প্রতিদিন টিউশন যাওয়ার সময় বাইকে ঘোরাঘুরি করে, গঙ্গার ঘাটে দেখা করতে যায়, তাদের খুব সুন্দর একটা সময় কাটতে থাকে। এবার এরকমই একদিন গঙ্গার ঘাটে যখন মিতুল আর রণ গেছিল, সেদিন বাপ্পাও সেখানে ছিল এবং সে তাদের দেখে ফেলে এবং বন্ধুদের মধ্যে তাকে নিয়ে নানা রকম প্যাক শুরু হয়ে যায়। এবার আমরা একদিন সকালের ঘটনা দেখি, যেদিন মিতুলকে নিয়ে রণু একটা স্ট্রিট ফুডের দোকানে যায়, দক্ষিণ কলকাতার বিখ্যাত কচুরির দোকানে। কিন্তু সেই দিন সেই দোকানে ভাগ্যক্রমে কিছু ফুড ব্লগাররাও ছিল যারা সেখানে ফুড ব্লগিং করছিল। এবার রণু দোকানদারকে গিয়ে বলে যে 2 প্লেট দিতে, কিন্তু তখনই সে ফুড ব্লগারদের সেই ভিডিওর মাঝখানে চলে এসেছিল এবং সেখানে একটি ছেলে ছিল যে রণুকে রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ফলে সঙ্গে সঙ্গে রণর মাথার তার আবার কেটে যায় এবং সে তাদেরকে তাড়া করে তাদের রীতিমতো পিটিয়ে শান্ত হয়। মিতুল প্রথমে একটু ভয় পেয়ে গেলেও পরে সে রণকেই শান্ত করে। সে রণকে বলে যখনই তোমার খুব রাগ হবে না, তখনই খুব ফানি কিছু একটা পচার কথা ভাববে, তাহলে দেখবে রাগ কম হয়ে যাবে। এবং রণ বুঝতে পারে যে একমাত্র এই মেয়েটাই হয়তো তাকে শান্ত করতে পারবে, বা এই মেয়েটার সাথে থাকলেই তার এইরকম রাগ বা কিছু হয় না। এবার সেই দিনকে মিতুল বাড়ি ফিরলেই আমরা দেখি তীর্থর মা বাবা সমেত তীর্থ সেখানে উপস্থিত এবং তীর্থ বলে যে সে বিদেশে যেখানে যেখানে অ্যাপ্লাই করেছিল তার মধ্যে ক্যালিফোর্নিয়ায় সে চান্স পেয়ে গেছে এবং সে 2 মাসের মধ্যেই ক্যালিফোর্নিয়া শিফট হয়ে যাচ্ছে। সুতরাং তার মা বাবা চায় যাতে 1 মাসের মধ্যেই মিতুলের সাথে তার বিয়েটা পুরোপুরিভাবে হয়ে যায় এবং এই কথার প্রতিবাদ মিতুল করতে পারে না। যদিও সে তখনও রণর চিন্তা থেকে বেরোতে পারেনি, তবুও সে এই কথার কোনো প্রতিবাদ করে না এবং তাদের কথায় রাজি হয়ে যায়। এবার সেই রাতেই মিতুলের মা সন্দেহ করে। তিনি মিতুলকে জিজ্ঞাসা করেন যে কী ব্যাপার, আজকাল এত দেরি হচ্ছে কেন ফিরতে? মিতুল বলে যে না, আসলে ট্রাফিক জ্যাম ছিল তো। তার মা বলেন যে ট্রাফিক জ্যাম ছিল সেটা তো মানলাম, কিন্তু তোমার গা থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? মিতুল তখন মিথ্যা করে বানিয়ে একটা গল্প বলে দেয় যে অটোতে উঠেছিলাম তার পাশের লোকটি সিগারেট খাচ্ছিল ইত্যাদি, কিন্তু তার মা সেটাতে খুব একটা বিশ্বাস করে বলে মনে হয় না। সেই রাতে রণু একাধিকবার মিতুলকে ফোন করে, কিন্তু মিতুল তার কল রিসিভ করে না। অন্যদিকে রণুর বাবা আবার মদ খেয়ে এসে তার মায়ের ওপর শারীরিক অত্যাচার করে। পরদিন মিতুল রণুকে ফোন করে দেখা করতে বলে এবং বলে যে তার কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার আছে। ওদিকে রণুর মাও বুঝতে পেরেছিল যে রণু কাউকে তো ভালোবাসে এবং তিনি রণকে বলেন যে এবার তুই বলেই দে যে তুই ভালোবাসিস, কারণ না বললে তুই বুঝবি কী করে যে ও তোকে ভালোবাসে কিনা। এবং রণ ডিসাইড করে যে আজকেই সে মিতুলকে বলবে যে সে তাকে ভালোবাসে এবং তারা দেখা করে। এবার রণ ডাইরেক্টলি বলে যে মিতুল, আই লাভ ইউ, আজ থেকে আমরা কাপল, বাপ্পা আর পম্পির মতো, আর তোমার কিছু সমস্যা হলে আমাকে বলবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু মিতুল বলে যে রণ, আমি তোমাকে ভালোবাসি না, আর সেটা বলার জন্যই আমি তোমাকে ডেকেছিলাম আজকে। তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের বাড়ির বাইরে প্রায়ই একটা গাড়ি এসে দাঁড়ায়, সেটা তীর্থর গাড়ি। এবার রণ জিজ্ঞেস করে ওটা কি তোমার বয়ফ্রেন্ড? আমি ভেবেছিলাম হয়তো ওটা তোমাদের কোনো আত্মীয়দের গাড়ি বা কিছু। এবং মিতুল বলে যে নাও, আমার বয়ফ্রেন্ড না, কিন্তু আমার বাবার বন্ধুর ছেলে এবং ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
এবার রনও জিজ্ঞেস করে তুমি কি তাতে রাজি? মিতুল বলে রাজি না হওয়ার কিছু নেই, আমার বাবা মা নিশ্চয়ই আমার ভালোর জন্যই করছেন যেটা করছেন, সুতরাং রাজি না হওয়ার তো কিছু নেই। রনও আরও জিজ্ঞেস করে যে তুমি ওকে ভালোবাসো? যদি ভালো না বাসো তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে আমরা একসাথে থাকতে পারবো ইত্যাদি। মিতুল বলে যে ভালোবাসি না মানে তো এই না যে ভবিষ্যতে বাসবো না, বিয়ের পর তো ভালোবাসাই যায়। কিন্তু রনু কিছুতেই মিতুলের এই কথা মেনে নিতে পারে না। সে বলে যে তুমি তাহলে আমার এত কেয়ার কেন করো, আমি রেগে গেলে চিন্তা করো, আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকো। মিতুল বলে যে এসব কিছুই না, এসব তোমার মনের ভুল, আমার পরের মাসে বিয়ে। এবং তাতে রনুর মাথার তার আবার কেটে যায় এবং সে বলে যে আমি সব শেষ করে দেবো, সব ছাড়তাড় করে দেবো। এবং মিতুল বলে তুমি শুধু এটাই করতে পারো। রনু হঠাৎ করে একটা কাঁচের বোতল নিয়ে তার সামনে যায় এবং বলে যে তুমি বিয়ে করবে কি না বলো, এবং নিজের হাত কেটে ফেলে। এবং সেই ভয়ানক অবস্থা দেখে মিতুল সেখান থেকে ছুটতে চলে যায় এবং রনু ওই অবস্থাতেই প্রায় সারা দিন ঘুরে বেড়ায়। একটা পয়েন্টে সে রিয়ালাইজ করে যে সে হয়তো মিতুলকে ভয় পাইয়ে দিয়েছে তার পাগলামো দেখিয়ে, এবং সে লুকিয়ে লুকিয়ে মিতুলের ঘরে যায়। এবার মিতুল তাকে দেখেই প্যানিকড হয়ে যায়, কারণ তার ভয় ছিল যে তার বাবা মা দেখে ফেলবে কিনা, কিন্তু তার বাবা মা দেখেনি। এবার রনও মিতুলের ঘরে ঢুকেই বলে যে সরি, আমি মাথা গরম থাকলে কিছু ঠিক থাকে না, আমি আর কোনোদিন এরকম করবো না, তোমার জন্য আমি ভালো হয়ে যাব, আমি তীর্থর থেকেও ভালো হয়ে যাব, আমি সব কিছু শুধরে নেবো ইত্যাদি। কিন্তু মিতুল কিছু বলে না, সে চুপচাপ রনর হাতে ব্যান্ডেজ করে দেয়। রনও মিতুলকে অনেক করে বোঝানোর চেষ্টা করে। মিতুল বলে যে কিন্তু তোমাকে কেউ পাড়ায় ভালো চোখে দেখে না, কি করে ভাবলে যে আমার মা বাবা তোমাকে মেনে নেবে? তারপর আজ তুমি পাড়ায় যা করলে, আমি খুব সাধারণ একটা মেয়ে, বেশি চিৎকার চেঁচামেচি করতে পারি না, প্রোটেস্ট করতে পারি না, আমি তোমাকে কি করে সামলাবো? তুমি তো একটা পাগল, সব কিছু শোনার পর তুমি হয়তো আবার হাতটা কাটবে অথবা আমার হাতটাই ভেঙে দেবে। কিন্তু তাতেও রনও কিছু বোঝে না, তার পাগলামি চলতেই থাকে। সে একটা পর্যায়ে এসে মিতুলকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি শুধরে যাব, আমি তোমার জন্য ভালো হয়ে যাব। কিন্তু মিতুল বলে যে রনও, পরের মাসে এই সময় আমার বিয়ে, আর তার পরের মাসে আমরা তো এই দেশেই থাকবো না, আমাদের মধ্যে যে সময়টা ছিল সেটা আর নেই, তুমি প্লিজ বাড়ি চলে যাও। রনও সেদিন সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। শহরে সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নামে, সে সারা রাত বৃষ্টিতে ভেজে। এরপর আমরা বেশ কয়েকদিন পরের দৃশ্য দেখি। এবার আমরা দোলের দিনের সিন দেখি। পাড়ায় সবাই সেদিন রং খেলছে। রনু সকাল সকাল সাদা পাঞ্জাবি পরে স্নান করে রেডি হয়ে যায়। আবির হাতে নিয়ে সে সোজা যায় মিতুলদের বাড়িতে। মিতুলের বাবার পায়ে আবির দিয়ে প্রণাম করে এবং ডাইরেক্টলি বলে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তার বাবা অত্যন্ত অবাক হন এবং বিরক্ত হন। তিনি রনকে ঠাস করে এক চড় মারেন এবং বলেন তোমার সাহস তো কম নয়। রন তাও কনভিন্স করার চেষ্টা করে যে আমি MBA করেছি, ভালো নাম্বার পেয়েছি, আমি চেষ্টা করলেই একটা চাকরি পেয়ে যাব, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন মিতুলা আমাকে ভালোবাসে। কিন্তু তার বাবা কিছুতেই তা শোনে না এবং তাকে আর একটা চড় মারে। রনও এবার মিতুলের সামনে যায়। মিতুল লাল আবির হাতে দাঁড়িয়েছিল। রনও হাতে এক মুঠো লাল আবির নেয় এবং তার মাথার সামনে ধরে। সিনটা দেখে এরকম মনে হবে যেন রনও তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিত, কিন্তু সে সেটা করে না, সে শুধুমাত্র তার গালেই আবিরটা লাগিয়ে দেয়। তার বাবা তাই দেখে আরও রেগে যায় যে তুমি আমার মেয়ের গায়ে হাত দাও কোন সাহসে। এবং এই সব ঝামেলার মাঝেই আমরা দেখি ভেতরের ঘর থেকে তীর্থ বেরিয়ে আসে, অর্থাৎ তীর্থরাও সেদিনকে তাদের বাড়িতেই ছিল দোল উপলক্ষে। এবং তীর্থর সাথে এখানে রনর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। রনও প্রথমে ভালো করে বোঝানোরই চেষ্টা করছিল যে দেখো আমরা একে অপরকে ভালোবাসি, তুমি প্লিজ আমাদের মধ্যে থেকে চলে যাও ইত্যাদি। কিন্তু তীর্থ সেই কথা কিছু শোনে না এবং তার দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। একটা পয়েন্টে এসে তীর্থ মিতুলকে বারবার বলতে থাকে যে ঘরে যাও তুমি, মিতুল ঘরে যাও। এবং মিতুল এখানে রনকে শান্ত করার চেষ্টা করছিল, ঠান্ডা মাথায় তাকে বোঝানোর চেষ্টা করছিল, বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছিল। কিন্তু তীর্থ তখনই মিতুলের হাত ধরে এক টান দেয় যে ঘরে যাও। এবং এই যে হাত ধরে টান দেওয়া, এই সিনটা দেখেই আবার রনর তার কেটে যায়, কারণ ওই সিনেই তার ছোটোবেলার কিছু মেমোরি ট্রিগার্ড হয়ে যায়। তার মনে পড়ে যায় তার বাবা তাকে কিভাবে মারতো, তার মাকে কিভাবে মারতো, কিভাবে অত্যাচার করতো, এবং এইটা ট্রিগার হওয়ার সাথে সাথেই সে তীর্থর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তীর্থর মুখে এলো পাথারি ঘুষি চালাতে থাকে। তীর্থর নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে, কিন্তু রনও তখন নিজের মাইন্ডেই ছিল না, সে পাগলের মতো তাকে মারতে থাকে। এবং এত কিছু ঝামেলার আওয়াজ শুনে তার পাড়ার বন্ধুরাও ততক্ষণে সেখানে চলে আসে এবং রনকে তীর্থর থেকে ছাড়ায়। তীর্থ তখন প্রায় মৃত অবস্থায়। এবং এই ঘটনার ফলে রনকে পুলিশে ধরে নিয়ে যায় এবং তীর্থকে হাসপাতালে ভর্তি করা হয়। রনকে ধরে নিয়ে যাওয়া হয় তার বাবারই থানায় এবং তার বাবাই তাকে প্রচণ্ড পেটায়, কিন্তু রনও কিছুই ফিল করতে পারে না, তার চোখে শুধু মিতুলের মুখটাই ভাসছিল। এবার আমরা 1 মাস পরের ঘটনা দেখতে পাই, যেখানে আমরা দেখি মিতুল খুবই ডিপ্রেসড এবং দুঃখী অবস্থায় তার রুমে বসে রয়েছে। তার মা বাবা সেখানে আসে এবং তার ওপর হম্বিতম্বি করতে থাকে।
যে 1 মাস তীর্থ হসপিটালে ভর্তি তুমি একবারও দেখতে গেলে না? তোমার কোনো সেন্স নেই? তুমি পড়াশোনা করতে তোমাকে পাঠানো হতো আর তুমি পাড়ার অসভ্য ছেলেদের সাথে এইসব করে বেড়াতে ইত্যাদি। কিন্তু এই প্রথম মিতুল চুপ থাকে না, সেই প্রথমবারের জন্য প্রতিবাদ করে। সে বলে যে তোমাদেরই দোষ ছিল, আমি তো ওকে চুপচাপ শান্ত করে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম, তোমরা কেন ওরকম করতে গেলে? তোমরা কেন ওকে পুলিশের হাতে ধরিয়ে দিলে? আমি তো ছোটোবেলা থেকে তোমাদের সব কথা শুনেছি, তোমাদের কোনো কথা অমান্য করিনি, তাহলে তোমরা কেন করলে এরকম আমার সাথে? তার বাবা এতে প্রচণ্ড রেগে যায় এবং তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। মিতুল বলে আমার মুখ তোমাকে আর কোনোদিন দেখতেও হবে না। অন্যদিকে রনকে আমরা একটি কারেকশন হোমে দেখতে পাই, যেখানে তার অ্যাঙ্গার ইস্যুসের জন্য তাকে রাখা হয়েছিল। একদিকে রনও কারেকশন হোমে বন্দি, অন্যদিকে মিতুল তার ঘরে বন্দি, এবং মিতুল এখানে আর থাকতে না পেরে সুইসাইড করে। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ হয় না। এবার আমরা কিছু মাস পরের ঘটনা দেখি। রনও কারেকশন হোম থেকে বেরিয়ে এসেছে এবং একটি সুন্দর সুস্থ জীবনযাপন করছে, কিন্তু সে হোমে আসা এখনও থামায়নি। সে হোমে তারই মতো অন্যান্য যে সমস্ত ছেলেমেয়েরা ভর্তি থাকে তাদের ইন্সপায়ার করার জন্য প্রায়ই আসতো এবং তাদেরকে নিজের জীবনের কাহিনী বলতো, যে কিভাবে সে একটি রকচটা অ্যাংরি ম্যান থেকে এখন একটা সুন্দর জীবন গড়ে তুলতে পেরেছে। তার বাবা তার ওপর যে অত্যাচার করেছে, তার মায়ের ওপর ছোটোবেলা থেকে যে অত্যাচার করেছে, তার ফলেই তার এরকম নেচারটা সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন সে সেই ট্রমা থেকে বেরোতে পেরেছে। এখন রণ একটা চাকরি করে আর তার মাকে নিয়ে সে আলাদাভাবে অন্য একটা ভাড়া বাড়িতে থাকে। এবার এই হোম থেকেই সে একদিন ফিরছিল, কিন্তু হঠাৎ করে হোমের একটি নার্স বেরিয়ে আসে এবং বলে যে একটু সাহায্য করো তো, এই পেশেন্টটাকে কিছুতেই সামলাতে পারছি না, যা দেখছে হাতের কাছে তাই ছুঁড়ে মারছে। এবং রণও গিয়ে দেখে সেখানে মিতুলকে, এবং রণকে দেখার সাথে সাথেই মিতুল তার খাবারের থালা তার গায়ে ছুঁড়ে ফেলে। এবং এখানে আমরা দেখতে পাই মিতুল আগের মতো শান্ত চুপচাপ আর নেই, সে চেঁচামেচি করে, হাত পা ছড়ে সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। এবার ডক্টরের কাছ থেকে আমরা জানতে পারি যে মিতুল যখন সুইসাইডের চেষ্টা করেছিল তারপর সে বেঁচে তো যায়, কিন্তু তার কিছু নার্ভের প্রবলেম হয়, তার ফলে তার আগের কথা আর কিছুই মনে নেই এবং সে কাউকেই বিশ্বাস করতে পারে না। রণ বুঝতে পারে তার এবার কী করণীয়। সে মিতুলের সাথে মিশতে থাকে এবং ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করতে থাকে। সে প্রায় প্রতিদিনই মিতুলের সাথে আসতো, কথা বলতো এবং তাকে নিয়ে মাঝখানে বাইরেও যেত। এবার রণও ডক্টরকে জিজ্ঞাসা করে যে কোনোভাবেই কি মিতুলের মেমোরি ফেরানো সম্ভব নয়। ডক্টর তখন বলেন যে যদি আমরা মিতুলের জীবনের কোনো ইনসিডেন্ট রিক্রিয়েট করতে পারি তাহলে হয়তো মিতুলের মেমোরি ট্রিগার হতে পারে এবং তার আগের সব কথা মনে পড়ে যেতে পারে। এই সময় রণ একটি প্ল্যান বানায়, সে তার পুরনো বন্ধুদের সাথে গিয়ে কথা বলে এবং ঠিক করে নেয় যে কোন ঘটনাটা সে রিক্রিয়েট করতে চায়। সেই প্রথম তাদের দেখা হওয়ার ঘটনা, সেই সরস্বতী পুজোর দিনে অন্ধকারে চুমু খাওয়ার ঘটনা। রণ ভেবে নেয় সেই ঘটনাটাই সে রিক্রিয়েট করতে চায়, কিন্তু এই অসময় সরস্বতী পুজোর আয়োজন কি করে হবে, আর ওই নির্মল স্যারই বা কী করে রাজি হবে, যে কোনোদিন তাদের সহ্যই করতে পারতো না। রণ গিয়ে নির্মল মাস্টারকে বলে যে প্লিজ এখন যদি সরস্বতী পুজোর আমরা আয়োজন করতে পারি, কিন্তু তিনি পুরোপুরি রণকে ভাগিয়ে দেন। কিন্তু তখনই সীমা বৌদি সেখানে আসে এবং তাদের সাহায্য করে। তারা বন্ধুরা মিলে, বান্ধবীরা মিলে, সবাই মিলে আবার সেই সরস্বতী পুজোর দিনটা রিক্রিয়েট করে। একইভাবে তারা ছাদে ফাংশনের আয়োজন করে। এদিকে চেহারা ছেলেরা তাদের ক্লাবে জোরে জোরে গান বাজাতে থাকে। নির্মল মাস্টারের সাথে ছেলেদের ঝগড়াঝাঁটি পুরোই সেই প্রথম দিনের মতো, এবং সেই সময় রণও নিয়ে আসে এখানে মিতুলকে। এবার মিতুল যায় ফাংশনে গান গাওয়ার জন্য এবং গান গাইতে গাইতেই তাদের প্ল্যান মতো কারেন্ট অফ করে দেওয়া হয়। রণও সেখানে যায় এবং মিতুলকেই চুমু খায়। রণ ভাবে এই ঘটনার পর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সে তার পুরনো মিতুলকে ফিরে পাবে, কিন্তু ফলাফলটা ঠিক তেমন হয় না। মিতুল যেই কারেন্ট ফিরে আসে এবং নিজের চোখের সামনে রণকে দেখতে পায়, সে চেঁচামেচি করতে শুরু করে। সে বলে একটা অচেনা ছেলে আমাকে এসে চুমু খাচ্ছে, তোমরা কিছু বলছো না, তোমরা ওকে মারো, ও আমাকে টাচ করেছে, আমাকে মলেস্ট করেছে, অন্ধকারের মধ্যে ওইসব অসভ্যতা করেছে। আশেপাশে যারা ছিল তারাও বুঝে উঠতে পারে না যে কিভাবে তারা রিয়্যাক্ট করবে, কারণ তাদের প্ল্যান অনুযায়ী তো ঘটনা অন্যরকম হওয়ার কথা ছিল। মিতুল সেই বাড়ি থেকে নিচে নেমে আসে যেখানে তার বাবা ছিল, এবং মিতুল তার বাবাকে চিনতে পারে। তার বাবার কাছে গিয়ে সে কান্নাকাটি শুরু করে দেয় যে ওই ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করেছে, আমাকে অন্ধকারে কিস করেছে, তোমরা কিছু করছো না কেন, তোমরা ওকে মারো, তোমরা ওকে মারো। এবং তখন রণই নিজে থেকে তার বন্ধুদের বলে যে আমাকে মার, এবং তার বন্ধুরা তাকে নকল নকল মারা শুরু করে। এবং এখানে আমরা বুঝতে পারি যে ঘটনাটির মাধ্যমে তারা মিতুলের মেমোরিটা আবার ফিরিয়ে আনতে চাইছিল, সেটি কাজে তো দিয়েছে কিন্তু আংশিক, কারণ মিতুলের মেমোরি ফিরে এসেছে, সে তার বাবা মাকে চিনতে পেরেছে, কিন্তু লাস্ট 1 বছর কি হয়েছিল সেটা মিতুলের কিছুই মনে নেই।
সুতরাং রনের সাথে তার কী সম্পর্ক ছিল সেসব তার কিছুই মনে নেই, বা লাস্ট 1 বছর কী কী দুর্ঘটনা ঘটেছে তা মিতুল সম্পূর্ণ ভুলে গেছে। এবার আমরা রণ এবং রণর মাকে দেখতে পাই। রণর মা বলে যে আজকে তো মিতুলের ডিসচার্জ, তুই যাবি না দেখা করতে? এবং তখনই আমরা দেখি রণ তার ডাক্তারের সাথে হওয়া কথোপকথন মনে করে। রণ ডাক্তারকে বলেছিল যে লাস্ট মিট, একটা লাস্ট গুড বাই কি আমি ওকে বলতে পারবো না? কিন্তু ডক্টর বলেন যে না, এখন যদি তুমি ওর সামনে যাও তাহলে হয়তো ওর রিয়াকশনটা আরও খারাপ হবে, সেই রিস্কটা না নেওয়াই আমাদের ভালো হবে। কারণ ওর মেমোরিতে যে রণটা ছিল সেটা তো আর তুমি নও। ওর কাছে তুমি একজন মলেস্টার, যে ওকে অন্ধকারে চুমু খাওয়ার চেষ্টা করেছে। ভালোবাসার মানুষ বা প্রেমিক রণ তুমি ওর কাছে আর নও, তুমি একজন ক্রিমিনাল ওর কাছে। এবং রণ জিজ্ঞাসা করে আর যে আমাকেও চিনতো তার কি হবে? এবং ডক্টর বলে যে আমরা তো স্মৃতিতেই এক্সিস্ট করি, তাই না? স্মৃতি না থাকলে আমাদের কোনো অস্তিত্বই নেই। সুতরাং রণও ঠিক করে যে সে আর কোনোভাবেই মিতুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, কারণ তার যোগাযোগ না করাতেই মিতুলের ভালো। এবার রণ লাস্ট সিনে বলে যে সে ব্যাঙ্গালোরে একটি চাকরি পেয়েছে এবং সে তার মায়ের সাথে সেখানেই চলে যেতে চায়। এবং এখানেই আমাদের ওয়েব সিরিজ শেষ হয়। অর্থাৎ খুব হাসি মজা উৎফুল্লতা নিয়ে যে ওয়েব সিরিজটি শুরু হয়েছিল তার শেষটা হয় খুবই দুঃখের সাথে। তো তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর মুভি এক্সপ্লেন বাংলাতে কিন্তু আমি নতুন নতুন ইউনিক সিনেমা অ্যান্ড সিরিজ তোমাদের জন্য নিয়ে আসি, তাই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে।